সুরাইয়া জায়া লিখছে ভাইয়া রেকর্ডিং অন করেন, থ্যাংক ইউ সুরাইয়া। আনু মন্ডল, একের বি মানে হচ্ছে তুমি শর্ট কোশ্চেন অ্যান্সার করার টেকনিকের কথা বলছো। শর্ট কোশ্চেন অ্যান্সারিং টেকনিক পড়াইছি তোমাদের এই ব্যাচে, শর্ট কোশ্চেন অ্যান্সারিং টেকনিক পড়িয়েছি আমি। স্যার ইউনিট 5 পড়ান। 5 এর একটাই প্যাসেজ লাগবে, কোয়াল মাইনার্স। কোয়াল মাইনার্স পড়াইছি ভাইয়া, অন্য তোমাদের তো শেষ টেক্সট বুক, কিন্তু তারপরও দেখা যাচ্ছে কোনো কিছু বাকি আছে কিনা। যদি কিছু থাকে ওরকম কিছু বলো, যে ভাই ইউনিট 12 এর লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়ার বুড়িগঙ্গার প্যাসেজ, এই প্যাসেজ এই 2 সপ্তাহ আগে পড়াইছি এবং ওটা 5 স্টার দিয়ে রাখছি পড়ানোর দিনে। ঠিক আছে, সবই হয়ে গেছে, কিন্তু এনভায়রনমেন্টাল জাস্টিস পড়াইছি, বাকি আছে কি এটা বলো। এন্ডেঞ্জার্ড দা গ্রেটা ইফেক্ট, ইউনিট 12 এর লেসন 2। হ্যাঁ, ইউনিট 12 এর লেসন 2 আমরা পড়ি নাই, তোমরা কি পড়তে চাও? ভাই আমাদের কোর্স শেষ হওয়ার আগে একটা পরীক্ষা নেবেন, একটা না 2-3টা পরীক্ষা হবে। হিউম্যান রাইটস ইউনিট 5 এর লেসন 1-2, হিউম্যান রাইটস এর 5 এর লেসন 1-2 হিউম্যান রাইটস। না, 1-2 তে পড়ার মতো কিছু নাই, 1-2 কেউ পড়ে না, পড়ার মতো কিছু নাই ভাইয়া। তোমরা বলো দেখি, তোমরা সাজেশন দিতে থাকো, তারপরে যেটা আমি পড়াচ্ছি গ্রেটা ইফেক্ট। আচ্ছা দেখি গ্রেটা ইফেক্টের দিকে যাওয়া যাক। হ্যাঁ, 12 এর লেসন 2, চলো আমরা দেখি ইউনিট 12 এর লেসন 2 তে যাই, দেখি কি পাওয়া যায় এখানে। চলো, পেজ নাম্বার কত কেউ বলতে পারবো আমাকে? ইউনিট 12 লেসন 2, ইউনিট 12 লেসন 2, দ্য গ্রেটা ইফেক্ট। আসো দেখি এখানে, আসো দেখি আমরা দেখি কি পাওয়া যায়। দেখো, গ্রেটা কিন্তু অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, এটা কি জানো তোমরা? গ্রেটা থানবার্গ। আসো আমরা গ্রেটা ইফেক্টটা পড়ি। গ্রেটা থানবার্গ অত্যন্ত অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, ঠিক আছে। আসো আমরা এটা পড়ি, এটা বাদ ছিল তাই তো, চলো আমরা এটা পড়ি। বের করছো সবাই? এই গ্রেটা থানবার্গ, ও কিছুদিন আগে অর্থাৎ এই জুন মাসে, এখন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর প্রায় চলে আসছে, এই জুন মাসে ইসরায়েলি নেভি ওরে অ্যারেস্ট করছিল, ডিটেইন করছিল, এবং কয়েকদিন ও অ্যারেস্ট অবস্থাতে ছিল। ঠিক আছে, তারপরে ওরে ছাড়তে বাধ্য হয় আন্তর্জাতিক চাপে। আর ও হচ্ছে একজন সুইডিশ পরিবেশ কর্মী এবং অ্যাক্টিভিস্ট। সুইডিশ মানে সুইডেনের একজন পরিবেশ কর্মী, আর ও খুবই বিখ্যাত পৃথিবীতে, বিশেষ করে টুইটারে। টুইটারে ও অত্যন্ত বিখ্যাত। তোমরা কি বই বের করেছো? আমি শুরু করি তাহলে, প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট, গ্রেটাকে সারা পৃথিবী চিনে। তোমরা কি শুনতেছো আমার কথা ক্লিয়ারলি? ভাইয়া পুরো শোনা যাচ্ছে? জি ভাইয়া। তো গ্রেটা, ও অত্যন্ত অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, বিশেষ করে টুইটারে। ঠিক আছে, এখন ও মূলত সুইডেনে জন্মগ্রহণ করা একজন সুইডিশ নাগরিক এবং পরিবেশ কর্মী। এখন পরিবেশ কর্মী ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে। ফ্রাইডে ফর ফিউচার নামে ওর একটা ক্যাম্পেইনও আছে, বেশ বিখ্যাত ইউরোপে। সো এই পরিবেশ কর্মী হওয়ায় ক্লাইমেট চেঞ্জ নিয়ে বেশ অ্যাক্টিভ। এর পাশাপাশি মানবাধিকার, হিউম্যান রাইটস নিয়ে, পলিটিক্যাল রাইটস নিয়ে, রাজনৈতিক বিভিন্ন শোষণ, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, এগুলো নিয়েও কাজ করে। তো সাম্প্রতিক সময়ে গত 2 থেকে 3 বছরে ও মানবাধিকারের প্রতি অনেক বেশি ফোকাস দিয়েছে, এবং ও ওর নেতৃত্বে ও অর্গানাইজার থেকে গাজাতে এইড সাহায্য নিয়ে যাচ্ছিল ভ্যাসেলে করে। ফ্লোটিলা, বিভিন্ন ফ্লোটিলা বিভিন্ন ভ্যাসেলে করে সমুদ্র দিয়ে যাচ্ছিল।
গাজা যে অর্জন, সেখানে এইড, বিভিন্ন ত্রাণ নিয়ে। তো তখন ওই ইসরায়েলি আর্মি, নেভি, ওরা এক হয়ে ওর ওই ভ্যাসেলটা, ওই নৌযানটা সিজ করে, মানে বাজেয়াপ্ত করে এবং ওকে আটকে রাখে টেম্পোরারিলি কয়েকদিনের জন্য। পরে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল বাধ্য হয় ওকে ছাড়তে। ঠিক আছে, তো তখন ও আরো বিখ্যাত হয় আর কি। তো এই যার ছবি দেখতেছো ওই গ্রেটা থুনবার্গ। তো এই পর্যন্ত আমি যা বলছি ক্লিয়ার বুঝতে পেরেছো? তোমরা শুনতে পেরেছো ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। খুব ইন্সপায়ারিং একজন মানুষ। তো দেখো, Greta Thunberg is an environmental activist. She was born in Stockholm, Sweden in 2003. 2003 সালে সুইজারল্যান্ডের রাজধানী স্টকহোম, যদি আমার ভুল না হয়। হুম, সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে, সরি সুইজারল্যান্ড বলছি, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। হুম, হ্যাঁ স্টকহোম, সেখানেই তার জন্ম 2003-এ। তো when she was 8, যখন তার বয়স 8 বছর, she started learning about climate change. সে তখন শেখা, জানা, শোনা শুরু করে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন নিয়ে। তো দ্য মোর শি লার্ন, সে যত বেশি শিখতেছিল, দ্য মোর ব্যাফেলড শি বিকাম as to why so little was being done about it. এখন সে 8 বছর বয়সে প্রথম এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে জানাশোনা শুরু করে। সে যখন বড় হচ্ছিল, যত এই ব্যাপারে জানতেছিল, সে তত বিস্মিত হচ্ছিল, সারপ্রাইজড হয়ে যাচ্ছিল যে হোয়াই সো লিটল ওয়াজ বিং ডান, যে কেন এই ব্যাপারে এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছে মানুষ। মানে ক্লাইমেট চেঞ্জের মতো একটা সিরিয়াস বিষয়ে কেন পৃথিবীর মানুষ সো লিটল, কেন এই ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য সামান্য পদক্ষেপ নিয়েছে, কেন এটা নিয়ে বৃহৎ কিছু, বড় আকারে কিছু করা হচ্ছে না, এটা নিয়ে সে নারাজ হয়, বিস্মিত হয়, হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে কি ব্যাপার, পৃথিবীর মানুষ ক্লাইমেট চেঞ্জ নিয়ে এতটা মানে অবজ্ঞা কিভাবে। তো এট দ্য এজ অফ 11, 11 বছর বয়সে গ্রেটা বিকেম সো স্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, সে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এতটাই দুঃখ প্রকাশ করে যে সে টেম্পোরারিলি স্টপড স্পিকিং, সে কথা বলাই বন্ধ করে দেয়। টেম্পোরারিলি, ক্ষণস্থায়ী, মাত্র 11 বছর বয়সে সে এতটাই স্যাড হয়ে যায় ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে সে টেম্পোরারিলি, মানে ক্ষণস্থায়ী ভাবে, অল্প কিছুদিনের জন্য সে কথাবার্তাই বলে না, স্টপ স্পিকিং, কথা বলা বন্ধ করে দেয়। তো গ্রেটা হ্যাজ অ্যাসপারজার সিনড্রোম। তো গ্রেটার একটা অ্যাসপারজার সিনড্রোম আছে। এই অ্যাসপারজার সিনড্রোম কি? এ কন্ডিশন দ্যাট এফেক্টস হাউ পিপল সোশ্যালাইজ। এটা হচ্ছে এক ধরনের মানসিক অবস্থা যে কে কিভাবে সামাজিকায়ন করে, সমাজের সাথে মেশে। হাউ বিকাম সোশ্যালাইজ, হাউ পিপল সোশ্যালাইজ, তোমার সামাজিকীকরণ, তুমি মানুষের সাথে একভাবে মেশো। কেউ খুবই ওপেন মাইন্ডেড, হাসি খুশি তামাশায় আর কি করে, কেউ একটু রিজার্ভ, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এই ধরনের। তো যাদের একটা বিশেষ ধরনের লক্ষণ থাকে তাদেরকে অ্যাসপারজার সিনড্রোম বলে। বাট গ্রেটা ভিউজ হার কন্ডিশন অ্যাজ পজিটিভ। কিন্তু গ্রেটার এই সিনড্রোমটাকে সে পজিটিভলি দেখে, কলিং ইট হার সুপার পাওয়ার। গ্রেটা এটাকে তার সুপার পাওয়ার বলে, যে এটা হচ্ছে আমার সুপার পাওয়ার। শি সেজ ইট হেল্পস হার সি দ্য ওয়ার্ল্ড ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। সে বলে যে এই সিনড্রোম থাকার কারণে সে পৃথিবীটাকে দেখে সাদা এবং কালো হিসেবে। এখন এই সাদা কালো তোমাকে বুঝতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি? তো হোয়াইট মানে হচ্ছে পৃথিবীর যত যা কিছু ভালো কাজ আছে সেই ভালো, আর ব্ল্যাক হচ্ছে পৃথিবীর যত খারাপ কাজ আছে খারাপ। এখন তুমি ভালোরে খারাপের সাথে মিশাইতে পারবে না, খারাপকে ভালো বলতে পারবে না, ভালোকে খারাপ বলতে পারবে না। বলে না যে কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এই কথাটা কি শুনছো তোমরা কখনো না কখনো মুরব্বীদের কাছ থেকে? কালোকে কালো বলা আর সাদাকে সাদা বলা, ঠিক আছে, সাদা। সাদা বলা। তো গ্রেটা বলে যে আমি পৃথিবীকে সাদা কালো দেখি। এখন ইসরায়েল যে গাজাতে যা চালাচ্ছে, 60,000 মানুষকে হত্যা করছে, এইটা গণহত্যা। এখন এইটারে আমেরিকা সবভাবে চেষ্টা করে যে এটাকে গণহত্যা না বলতে, এটাকে জাস্ট একটা যুদ্ধ বলে চালাই দিতে। কিন্তু এটা একটা জেনোসাইড, ম্যাস জেনোসাইড, গণহত্যা। এখন গ্রেটার মতে এটা একটা গণহত্যা, সারা পৃথিবীর মতে এটা একটা গণহত্যা, কিন্তু ইসরায়েল আর আমেরিকা মনে করে, আর ইন্ডিয়া মনে করে
এই তিনটা জঘন্য দেশ পৃথিবীর, ওনারা মনে করে যে না, গাজাতে কোনো গণহত্যা জেনোসাইড হচ্ছে না। ঠিক আছে? তো এই কারণে গ্রে মানে সাদা আর কালার মিশ্রণে কোনো কিছু নাই। হয় পৃথিবীতে ইদার এটা সঠিক কাজ নয় ভুল কাজ, হয় ব্ল্যাক খারাপ নয় হোয়াইট ভালো। তো গ্রেটা এভাবে দেখে। এন্ড দেয়ার আর নো গ্রে এরিয়াজ হোয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। এবং যখন ক্লাইমেট চেঞ্জের কথা আসে তখন এই দুটোর মিশ্রণে কোনো গ্রেজ এরিয়া নাই। কারণ ক্লাইমেট চেঞ্জ জিনিসটা খারাপ থেকে খারাপ, কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না, কোনো গ্রে এরিয়া নাই। মানে ব্ল্যাক আর হোয়াইট রে মিক্স করলে সেটা গ্রে হয়। তো তুমি ক্লাইমেট চেঞ্জ রে ভালো বলবা খারাপ বলবা তেমন কিছু হবে না, আচ্ছা ইটস ওকে, আহামরি কিছু না, এরকম ভাবে চিন্তা করা যাবে না। ঠিক আছে? তো সে কতটা সিরিয়াস এবং সিনসিয়ার চিন্তা করতে। ইন অগস্ট 2018 গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। তো গ্রেটা সিদ্ধান্ত নেয় যে সে অ্যাকশন গ্রহণ করবে। ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, স্কুলে না গিয়ে শি মেড এ লার্জ সাইন, সে একটা বড় সাইন বানায়। দ্যাট রিড, যে সাইনে বলা হয়েছে যে স্কল স্ট্রেচ ফর কিলমাটেট বা ক্লিমাটেট, এটা হচ্ছে ওদের ভাষা, মানে সুইডিশ মানে ল্যাঙ্গুয়েজ আর কি। তো সুইডিশ ভাষায় যে স্কল স্ট্রেজেক ফর ক্লিমাটেট বা ক্লিমাটেট লেখা সম্ভবত, হ্যাঁ ক্লিমাটেট। তো এটার মানে হচ্ছে যে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। তো স্কুল স্ট্রাইক করে সে, যে সে আর স্কুলে যাবে না, কেন? ক্লাইমেট চেঞ্জ চায় সে। তো অ্যান্ড কামলি স্যাট ডাউন আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্ট, এবং সে সুইডেনের পার্লামেন্টের বাইরে শান্তভাবে বসে থাকে স্কুলে না গিয়ে, যে না আমি স্কুলে যাব না। তো হার এইম, তার লক্ষ্য কি? টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তো তার লক্ষ্য ছিল কি? টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস, যাতে পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা তার এই জিনিসটা লক্ষ্য করে সুইডেনের পার্লামেন্টের বাইরে। অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এবং সেই সুইডেনের রাজনীতিবিদরা তারা যেন পদক্ষেপ গ্রহণ করে টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, বন্ধ করতে গ্লোবাল ওয়ার্মিং। তো তোমরা বুঝতেছো কি আইডিয়া? চিন্তা করো, বুঝতেছো তোমরা ওর কথাটা, ওর কার্যটা কতটা সাহস রাখে, এই পৃথিবীটাকে কত ইতিবাচক। এরিয়া শব্দের অর্থ গ্রে এরিয়া, গ্রে মানে ধূসর। ধূসর হচ্ছে কি? যে কালো আর সাদারে মিক্স করা। মানে ধরো বাংলাদেশে যে গণহত্যাটা হয়েছে জুলাই আগস্টে, সো এইটাকে যদি তুমি বলো যে সন্ত্রাসী হামলা বলে চালাই দাও, এটাকে হচ্ছে সাদার সাথে কালো মিক্স করা। গাজাতে গণহত্যা হচ্ছে, এটাকে তুমি যদি অস্বীকার করো বা এটা বলো যে না ইসরায়েল তাদের অধিকার প্রতিষ্ঠা এটা করতেছে, তো সাদারে কালারে তুমি মানে কালোরে সাদা বানানোর চেষ্টা করতেছো, এটাকে বলে গ্রে, গ্রে এরিয়া। ঠিক আছে? মানে সত্যরে মিথ্যার সাথে মিক্স করা, মিথ্যারে সত্য বলে চালাই দেওয়া। তো সে তখন গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে, বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং যাতে কমানো যায়, এই কারণে সে তাদের পার্লামেন্টের সামনে বসে তাদের রাজনীতিবিদদের নোটিস করার চেষ্টা করতেছিল। তো গ্রেটাস স্ট্রাইক ওয়াজ প্যানিকড, সরি পিকড আপ বাই দ্য সুইডিশ মিডিয়া। এখন গ্রেটার এই যে স্ট্রাইকটা, স্কুল স্ট্রাইক, যে গ্রেটা আর স্কুলে যাবে না, তো সে স্ট্রাইক করছে গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে। তো তার এই স্ট্রাইকটা ওয়াজ পিকড আপ বাই দ্য সুইডিশ মিডিয়া। তো সুইডেনের মিডিয়া তার এই কার্যক্রমটা লক্ষ্য করে এবং এটা প্রচার করতে শুরু করে। যখন সুইডেনের মিডিয়া এটা প্রচার করে, দ্য ওয়ার্ড স্টার্টেড টু স্প্রেড। তখন এই ওয়ার্ডটা, এই যে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, যে স্কুল অবরোধ হরতাল, স্কুলে আমরা আর যাবো না, ক্লাইমেটের পরিবর্তন চাই, তো এটা এই যে ওয়ার্ডটা স্টার্টেড টু স্প্রেড, এটা ছড়ানো শুরু করে। এই যে পোস্টারটা, এই যে পোস্টারটা, এটা তখন ছড়ানো শুরু করে। তো সুন এনাফ, সুন শীঘ্রই মানে যথেষ্ট তাড়াতাড়ি, টেন্স অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস 10,000 শিক্ষার্থীরা ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী, ইউরোপের বিভিন্ন দেশের জয়েন্ট হার তাকে জয়েন করে যে ফ্রাইডে ফর ফিউচার স্ট্রাইক, শুক্রবারের দিনটা হবে ভবিষ্যতের জন্য, ফ্রাইডে ফর ফিউচার এই নামে একটা স্ট্রাইক করে, যেটা তোমাদেরকে আমি বলতেছিলাম। স্কিপিং স্কুল অন ফ্রাইডেস, তারা শুক্রবার দিন স্কুলে না গিয়ে
ফ্রাইডে ফর ফিউচার এই ক্যাম্পেইনে, এই হরতাল স্ট্রাইকে তারা যোগদান করে টু প্রোটেস্ট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। এবং তারা এই স্ট্রাইকটা কেন করে? টু প্রোটেস্ট, প্রতিরোধ জানাতে, প্রতিবাদ জানাতে, এগেইনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত দেশ কার্বন নিঃসরণ করে অতিরিক্ত পর্যায়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, ওয়েপন্স, বোমা, এই সমস্ত কিছু, ইটের ভাটা, কয়লা পোড়ানো, গ্যাসোলিন পোড়ানো অতিরিক্ত মাত্রায়, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, সবকিছুতে, এগুলোর কারণে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে, তার কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এটার প্রতিবাদে শুক্রবার দিন তারা, আমাদের দেশে শুক্রবার ছুটির দিন, কিন্তু ওই সব দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। কোন কোন দেশে সানডে ছুটির দিন, কোন কোন দেশে মানডে ছুটির দিন, কোন কোন দেশে টিউসডে ছুটির দিন। ঠিক আছে? তো ওদের বিদেশের খুব কম দেশই আছে যেখানে শুক্রবারে ছুটির দিন, ওদের ফ্রাইডেতে ছুটির দিন না, আমাদের দেশে ফ্রাইডেতে ছুটির দিন। ঠিক আছে? সো এই স্কুল ওরা শুক্রবারে বাদ দিয়ে ওরা কি করে? স্ট্রাইকে যোগদান করে, 10,000 বাচ্চা যোগদান করে। তো ইন মার্চ 2019, মার্চ 2019-এ ক্লাইমেট ক্যাম্পেইনার্স, তো এই জলবায়ু ক্যাম্পেইনার যারা ছিল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, অ্যান্ড ইন্সপায়ার্ড বাই গ্রেটা, এবং গ্রেটার থেকে অনুপ্রাণিত হয়ে, কেম টুগেদার টু কোঅর্ডিনেট দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট। তো সারা পৃথিবীতে পরিবেশবাদী ক্যাম্পেইনার যারা ছিল তারা সবাই একত্রিত হয় টু কোঅর্ডিনেট দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক। তারা একত্রিত হয়ে প্রথম গ্লোবাল স্ট্রাইক তারা কোঅর্ডিনেট করে, সমন্বয় করে জলবায়ু পরিবর্তন রোধে। তো গ্রেটার এটা দেখে সারা পৃথিবীতে যত এনভায়রনমেন্টালিস্ট আছে, পরিবেশবাদীরা আছে, তারা সবাই এক হয় এবং গ্রেটার তারা অনুপ্রাণিত হয়ে প্রথম গ্লোবাল স্ট্রাইক করে তারা বিশ্বব্যাপী। তো এই স্ট্রাইকে ওভার 1.6 মিলিয়ন পিপল ফ্রম 125 কান্ট্রিজ টুক পার্ট। 125টা দেশের প্রায় 1.6 মিলিয়ন পিপল, 1.6 লাখ মানুষ এটাতে যোগদান করে। 125টা দেশের 1.6 মিলিয়ন মানে 16 লাখ মানুষ, 1.6 মিলিয়ন 16 লাখ মানুষ এটাতে প্রায় যোগদান করে 125টা দেশ থেকে। তো সিন্স হার স্ট্রাইক বিগান, তার স্ট্রাইক হরতাল শুরু হওয়ার পর থেকে, গ্রেটাস লাইফ হ্যাজ বিকাম এ whirlwind। ঠিক আছে? এখন গ্রেটা আর তখন শুধুমাত্র সুইডেনের একজন কর্মী না, সে পুরো বিশ্বব্যাপী তার নাম ছড়াই গেছে। সো সে নিজেই এখন একটা ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিঝড় হয়ে গেছে। গ্রেটাস লাইফটা, জীবনটা, যখন এই স্ট্রাইক শুরু হয় তারপর থেকে তার জীবনটা হয়ে গেছে এ হুইরল উইন্ড। এই হুইরল উইন্ড মানে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবায়ু, তার জীবনটা একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। শি হ্যাজ গিভেন রাউজিং স্পিচেস টু পলিটিশিয়ানস। এরপর সে রাউজিং স্পিচেস মানে উত্থানজনক, উত্থানজনক, যার কথা শুনলে মানে মানুষের কিছু করতে মনে চায়। তো শি হ্যাজ গিভেন রাউজিং স্পিচেস, সে বেশ উত্তপ্ত ভাষণ দিয়েছে পলিটিশিয়ানস, রাজনীতিবিদদেরকে, টু দা ইউ পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে, ইউকে পার্লামেন্ট, ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের পার্লামেন্টে, টু প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদের সামনে, অ্যান্ড মোর, এবং আরো অনেকের সামনে। তো এরপরে এখন গ্রেটা যখন তার এই স্ট্রাইকে বিশ্বের মানুষ সাড়া দেয়, তারপরে গ্রেটা একটা পাবলিক ফিগার হয়ে যায় এবং সে ইউ এর পার্লামেন্টে ভাষণ দিয়েছে, ইউকের পার্লামেন্টে ভাষণ দিয়েছে, প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদের সে অনুপ্রাণিত করেছে। শি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন ডকুমেন্টারিজ, তাকে ডকুমেন্টারিতে দেখা গেছে, অ্যান্ড হ্যাড লোডস অফ বুকস, এবং তার কাছে পুরো বইয়ের লোড আছে, অ্যান্ড আর্টিকেলস আছে, রিটেন অ্যাবাউট হার, যেগুলোতে তাকে নিয়ে লেখা হয়েছে। এবং এরকম অসংখ্য ডকুমেন্টারিজ, বুকস, আর্টিকেল আছে যেগুলোতে অ্যাপিয়ার্ড, সে দৃশ্যমান হয়েছে, যেগুলোতে তাকে দেখা গেছে, এবং যেগুলো অ্যাবাউট হার, তাকে নিয়ে রিটেন, লিখিত হয়েছে, লেখা হয়েছে। তো শি হ্যাজ ইভেন বিন নমিনেটেড ফর এ নোবেল পিস প্রাইজ, এমনকি সে নমিনেশনও পেয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। শি হ্যাজ ইভেন বিন নমিনেটেড, এমনকি তাকে নমিনেশন দেয়া হয়েছে ফর আ নোবেল পিস প্রাইজ, বিশাল ব্যাপার, তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে একবার নমিনেশন দেওয়া হয়েছিল।
সো স্টিল মানে আমার মতে সে আহ, যে চাপ নিছে গাজার জন্য, যে ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে, সে ডিজার্ভ করে। ইন অগস্ট 2019, আগস্ট 2019 সালে, গ্রেটা ট্রাভেলড অন এ উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড বোট ফ্রম প্লাইমাউথ ইউকে টু নিউ ইয়র্ক ইউএসএ। তো 2019 সালের আগস্টে তো গ্রেটা একটা উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার বোট, মানে একটা নৌকা, একটা বোট, এখন এত ছোট না আবার বিশাল বড়ও না, তবে একটা ইয়টের মতো একটা বোটে করে সে যুক্তরাজ্যের প্লাইমাউথ থেকে নিউ ইয়র্ক গেছে, আমেরিকাতে গেছে, আমেরিকার নিউ ইয়র্কে গিয়েছে। ওই বোটটা ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল উইন্ড, বাতাস থেকে, এবং সোলার এবং সূর্যের আলোতে। ওই বোটটার শক্তির উৎস ছিল বাতাস এবং সৌরবিদ্যুৎ। এটা পরিবেশ বান্ধব। তো দা জার্নি টুক 15 days। তো এই জার্নিতে তার সময় লেগেছিল 15 দিন। জার্নিটাতে তার সময় লেগেছিল কয়দিন? 15 দিন। তো হার প্যাশনেট স্পিচ, তার যে একটা খুবই আবেগী ভাষণ, প্যাশনেট মানে উচ্চ আবেগী, উচ্চ আবেগ নিয়ে কোনো কিছু বলা, মনের সর্বোচ্চ অনুপ্রেরণা দিয়ে কোনো কিছু বলা। তো তার, দেখো গ্রেটা আমাকে ইন্সপায়ার করে খুব, আমি ওকে টুইটার থেকে চিনি, ও টুইটারে খুবই ফেমাস, বুঝতে পারছো? তো হার প্যাশনেট স্পিচ, তার যে মানে অনুপ্রাণিত আবেগতাড়িত বক্তব্যটা, যে ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এম্পটি ওয়ার্ডস। তো তার এই বিখ্যাত লাইনটা যে ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস, তুমি আমার স্বপ্নগুলো চুরি করেছো, অ্যান্ড মাই চাইল্ডহুড, এবং আমার শৈশবটাকেও চুরি করেছো, উইথ ইউর এম্পটি ওয়ার্ডস, তুমি নীরব থেকে, নিঃশব্দে। অর্থাৎ যখন পৃথিবীতে কোনো একটা জায়গায় কোনো একটা অন্যায় হয়, অবিচার হয়, ইনজাস্টিস হয়, তুমি যদি সেটাতে চুপ থাকো, তার মানে তুমি স্বপ্নকে কেড়ে নিলা, তুমি শৈশবকে কেড়ে নিলে, চুরি করে নিলে। ঠিক আছে? সো উই আর ইন দ্য বিগিনিং অফ ম্যাস এক্সটিংশন। বলতেছে পৃথিবীতে আমরা এমন পর্যায়ে আছি, এমন পর্যায়ের শুরু হয়েছে, বিগিনিং শুরু হয়েছে অফ ম্যাস এক্সটিংশন, গণবিলুপ্তির। উই আর ইন দ্য বিগিনিং অফ এ ম্যাস এক্সটিংশন, এক্সটিংশন মানে বিলুপ্তি। সো গণহারে বিলুপ্তি শুরু হয়েছে পৃথিবীতে। যেমন কোভিড-19, করোনা ভাইরাস কি করে গেল সারা পৃথিবীতে আমরা জানি। তোমাদের মনে পড়ে কারো যে কোভিড এর দিনগুলো আমরা মানুষ কতটা ফাস্ট জীবনযাপনে অভ্যস্ত? করোনা যে পৃথিবীতে ছিল, আমাদের কি এখন কারো আদতে মনে হয় যে করোনা নামে কিছু ছিল পৃথিবীতে? দেখো, অথচ কি ভয়ানক পরিস্থিতি ছিল, আমরা রুম থেকে বের হইতে পারতাম না, ঘর থেকে বের হইতে পারতাম না, মানুষ মারা যাচ্ছে, ইন্টারনেটে দেখতেছে লাশ, মানুষ মাটি দিতে যায় না, যে তার যদি ছড়ায় যায় গায়ে কোভিড-19, কি কি অবস্থাটা ছিল শুধু চিন্তা করো। সো গণবিলুপ্তি, এটা ম্যাস এক্সটিংশন, এক্সটিংশন মানে বিলুপ্তি। ঠিক আছে? সো গণবিলুপ্তি শুরু হয়েছে মানুষের। এন্ড অল ইউ ক্যান টক অ্যাবাউট ইজ মানি, কিন্তু তোমরা যা নিয়ে কথা বলতে পারো, ইয়া করতে পারো, ইজ মানি, সেটা হচ্ছে একমাত্র টাকা। মানে রাজনীতিবিদদেরকে বলতেছে, পৃথিবীতে যারা লিডার তাদেরকে বলতেছে তোমরা আসো টক অ্যাবাউট মানি অ্যান্ড ফেইরি টেলস অফ এটার্নাল ইকোনমিক গ্রোথ, এবং সবসময় ফেইরি টেলস, ফেরেশ তাদের মতো বলতে থাকো, অফ এটার্নাল ইকোনমিক গ্রোথ, যে কিভাবে চিরস্থায়ী আর্থিক উন্নতি লাভ করা যায়, অর্থনৈতিক উন্নতি লাভ করা যায়। তোমরা ভাবো শুধু এটা নিয়ে। গ্রেটা মনে করে, গ্রেটা গ্রেটা মনে করে যে পৃথিবীতে মানুষের, মানবের, পৃথিবীর গণবিলুপ্তি শুরু হয়েছে, কিন্তু তোমরা শুধু সারাক্ষণ আছো মানি, টাকা নিয়ে, অ্যান্ড ফেইরি টেলস অফ এটার্নাল ইকোনমিক গ্রোথ, এবং ফ্রেশ তাদের গল্প, পরীদের গল্প, অ্যাঞ্জেলদের গল্প, যে এটার্নাল, কিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত করা যায় ইকোনমিক গ্রোথের, কিভাবে চিরস্থায়ী ভাবে আর্থিক উন্নতি লাভ করা যায়, তোমরা আসো সবসময় সেটা নিয়ে। হাউ ডেয়ার ইউ, কত বড় সাহস তোমাদের, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, যে তুমি সবসময় টাকা নিয়ে কথা বলো, ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলো, পৃথিবীর অবস্থা দেখছো? তো তার এই যে যে স্পিচটা হ্যাজ ড্রন মাচ অ্যাটেনশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার এই ভাষণটা সারা পৃথিবীব্যাপী মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল, যে তুমি আমার শৈশব চুরি করেছো, আমার স্বপ্ন চুরি করেছো, নিঃশব্দ থেকে থেকে, চুপ থেকে থেকে। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদের সেদিকে খেয়াল নাই, তোমরা খেয়াল শুধু টাকা আর অর্থনৈতিক গ্রোথ। ভাই বিশাল ব্যাপার। এত অল্প বয়সে একটা মেয়ে
তার এই যে যে কথা, তার এই যে লাইনগুলো এক একটা মিসাইলের মতো, তার এই এক একটা কথা এক একটা মিসাইলের মতো। বোঝা গেছে? তো Thunberg was known for changing how some people think and act about climate change. তো থুনবার্গ বিশ্বব্যাপী পরিচিত পরিবর্তন করার কারণে। কি পরিবর্তন করেছে? যে হাউ সাম পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, কিভাবে কিছু মানুষ চিন্তা করে এবং কাজ করে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তার কথার পরে এটা পরিবর্তন হয়েছে, মানুষ ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন ভিন্নভাবে চিন্তা করে কাজ করে। তো হার ইম্প্যাক্ট ইজ কল্ড, তো তার এই যে চিন্তা ভাবনাটা, এটাকে বলা হয় দ্য গ্রেটা ইফেক্ট। এটাকে বলা হয় দ্য গ্রেটা ইফেক্ট। তো এখন মানুষ আগে একরকম চিন্তা করতো ক্লাইমেট চেঞ্জ নিয়ে, কিন্তু গ্রেটা থানবার্গের এই ঘটনার পর থেকে মানুষ এখন অন্যভাবে চিন্তা করে। পৃথিবীতে মানুষের দৃষ্টিভঙ্গি, যারা তাকে চেনে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। যে পৃথিবীর মানুষ আছে টাকা নিয়ে পড়ে, অর্থনৈতিক গ্রোথ নিয়ে পড়ে, ওয়েপন্স নিয়ে পড়ে আছে, কিন্তু মানুষ ভুলে গেছে পরিবেশের কথা। তো তখন মানুষ পরিবেশ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতে শুরু করে, নতুন করে ভাবতে শুরু করে, এবং এটাকেই বলা হয় গ্রেটা ইফেক্ট, যে গ্রেটার প্রভাব। তো গ্রেটা হ্যাজ নেমড রোসা পার্কস। তো গ্রেটার হ্যাজ নেমড, গ্রেটাকে নাম দেয়া হয়েছে বা তার নাম আছে একটা, রোজা পার্কস, দ্য সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, অ্যাজ ওয়ান অফ আর গ্রেটেস্ট ইন্সপিরেশন। তো গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্কস, the রোজা পার্ক দ্য সিভিল রাইট অ্যাক্টিভিস্ট অ্যাজ ওয়ান অফ আর গ্রেটেস্ট ইন্সপিরেশন। তো এখন এই গ্রেটা হ্যাজ নেমড, এই রোজা পার্ককে, এটার একটা ইতিহাস আছে যে কেন গ্রেটাকে রোজা পার্ক বলা হয়। ইন দা 1950, 1950-এর দশকে রোজা স্পার্কড এ সিভিল রাইট মুভমেন্ট। রোজা নামে একজন মেয়ে স্পার্কড, উত্থান ঘটিয়েছিল একটা সিভিল রাইট মুভমেন্ট। সিভিল রাইট মুভমেন্ট মানে মানুষের, সভ্য সমাজে মানুষের যে অধিকার সেগুলো নিয়ে, মুভমেন্ট মানে আন্দোলন নিয়ে। দ্যাট ইমপ্রুভ দ্য লাইফস এন্ড ট্রিটমেন্ট অফ মিলিয়ন্স অফ আফ্রিকান আমেরিকানস, যেটা মিলিয়ন্স অফ, লাখ লাখ আফ্রিকান আমেরিকানদের জীবন এবং তাদের প্রতি মানুষের আচার আচরণকে ইমপ্রুভ করেছিল। তো সে একজন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিল। সুনাগরিকদের দায়িত্ব কর্তব্য, তুমি সুনাগরিকদের দায়িত্ব কর্তব্য কি? তুমি তোমার দেশে, তোমার সমাজে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, তোমার ধর্ম পালন, তোমার সংস্কৃতি পালন, তোমার ব্যক্তিগত রুচিশীলতা, তোমার পোশাকের স্বাধীনতা, তোমার কথা বলার স্বাধীনতা, তোমার মত প্রকাশের স্বাধীনতা, এগুলো সব থাকবে, এগুলো সুনাগরিকদের অধিকার। এটা নিয়ে রোজা পার্ক নামে একজন আমেরিকান 1950 সালে সুনাগরিকদের আন্দোলন করেছিল, সুনাগরিক আন্দোলন। এবং যেটার কারণে আফ্রিকার যারা মানুষ আছেন, যারা আমেরিকায় বসবাস করে, মানে আফ্রিকান আমেরিকান, তারা আফ্রিকার কালো কৃষ্ণাঙ্গ কিন্তু বসবাস করে আমেরিকায়, তারা ওরকম অধিকার পাইতো না। কিন্তু রোজা পার্কের এই আন্দোলনের কারণে লাখ লাখ আমেরিকানরা বাধ্য হয়েছিল আফ্রিকানদের প্রতি সু এবং ন্যায় আচরণ করতে, এবং তারা তাদের সুনাগরিকের দায়িত্বগুলা, অধিকারগুলা, রাইটস গুলা ফিরে পায়। বুঝতে পারছো না বুঝতে পারো না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। তো এই মূলত থুনবার্গ থেকে, যে গ্রেটা থুনবার্গ, অমায়িক একটা মেয়ে, মানে ও, তোমরা বিশ্বাস করবা না যে ও আসলে, ওর ওর সম্বন্ধে যত পড়বা তোমরা তত ইন্সপায়ার হবা। এই যে হচ্ছে গ্রেটা থুনবার্গের ছবি, ঠিক আছে? আর ইসরায়েলে হচ্ছে ও অ্যারেস্টেড ছিল বেশ কিছুদিন, পরে বিশ্বব্যাপী মানুষের, এই যে ওর যে বোট ছিল, সেই বোট থেকে ওরে সহ আর বোট অ্যারেস্ট করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী ওরে নিয়ে ওরে ডিটেইন করে রাখে, ঠিক আছে? এই যে গাজা অ্যাক্টিভিস্ট এইড বোট, ঠিক আছে? এই যে হচ্ছে গ্রেটা থুনবার্গ। ও পুরো ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। বুঝতে পারছো? খুব ইন্সপায়ারিং একটা ফিগার, খুব ইন্সপায়ারিং একটা পার্সন ওয়ার্ল্ড এর। তো অমায়িক একটা মানুষ। ভালো লাগলো ওর প্যাসেজটা পড়ায়। টুইটারে ব্যাপক লেখালেখি হয় ওকে নিয়ে, ও এত বিখ্যাত ওর এই মানবিকতার কারণে, ওর চিন্তা ভাবনার কারণে। বুঝতে পারছো? সো প্যাসেজটা, বা এটা পরীক্ষাতে হয়তো আসবে না, কিন্তু ভালো লাগলো। আর পরীক্ষাতে আসলে এখন আশা করি তোমরা পারবে। আর খুব সহজ ভাষায় লিখছে প্যাসেজটা।
আর ও কোনো একদিন আশা করি বেঁচে থাকলে ও নোবেল পাবে, আমি দোয়া করি ওর জন্য যে ও একদিন নোবেল পাবে। 2003 সালে জন্ম, হয়তো তোমাদের বয়সী না, তোমাদের চেয়ে হয়তো 2-3 বছরের বড় বা কারো চেয়ে 4-5 বছরের বড়, কিন্তু খুব একটা যে বড় তা না। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? ভাইয়া পুরা ক্লিয়ার সবাই? জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার। clear। তাহলে কালকে আমরা কানেক্টরস এ ক্লাস করব, ঠিক আছে? আগামীকাল রাতে 9টায় কানেক্টরস এর ফার্স্ট ক্লাস, কানেক্টরস কেউ মিস করো না কাইন্ডলি, ঠিক আছে? নোবডি শুড মিস কানেক্টরস ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।